নোয়াখালী ও হবিগঞ্জের পর এবার খাগড়াছড়ির গুইমারায় ঘটল একই ঘটনার পুনরাবৃত্তি। দেশের বিভিন্ন স্থানে একের পর এক আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত বা কার্যক্রম স্থগিত থাকা সংগঠনের নেতাকর্মীদের হাতে মার খাচ্ছেন বিএনপি ও সহযোগী সংগঠনের তৃণমূলের কর্মীরা। দেশের ৩টি জায়গায় পরপর ঘটে যাওয়া এসব ঘটনাকে বিশ্লেষকরা খুব একটা শুভ লক্ষণ হিসেবে দেখছেন না। সাধারণ মানুষ যেখানে একটি শান্ত ও সংঘাতমুক্ত দেশের প্রত্যাশা করছে, সেখানে এই ধারাবাহিক হামলা ও সংঘর্ষের ঘটনা দেশজুড়ে এক ধরনের নেতিবাচক সংকেত দিচ্ছে। অনেকেই প্রশ্ন তুলছেন, পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে। স্থানীয় সূত্র ও গণমাধ্যমের বরাতে জানা যায়, খাগড়াছড়ির গুইমারা উপজেলার বড় পিলাক ও বাইলাছড়ি এলাকায় পৃথক দুটি হামলার ঘটনায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অন্তত ৬ জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। গুইমারার বড় পিলাগ এলাকার একটি বাড়িতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা গোপন বৈঠক করছেন এমন খবর পান স্থানীয় বিএনপির তৃণমূলের কিছু নেতাকর্মী। কিন্তু বিষয়টি পুলিশকে না জানিয়ে বা প্রশাসনকে সাথে না নিয়ে তারা নিজেরাই সেখানে পরিস্থিতি সামাল দিতে বা তাদের ধরতে যান। সেখানে পৌঁছানোর পর উভয় পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিরোধের মুখে পড়ে উল্টো মারধরের শিকার হন বিএনপির কর্মীরা। আহতদের উদ্ধার করে দ্রুত খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে বাল্লাছড়ি এলাকায় ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল সভাপতি বাবুর উপর ছাত্রলীগ কর্মী বাপ্পি ত্রিপুরা অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ এই ঘটনাকে পরিকল্পিত হামলা হিসেবে দাবি করে বলেন, নিষিদ্ধ বা কার্যক্রম স্থগিত থাকা সংগঠনের নেতাকর্মীরা এভাবে প্রকাশ্যে হামলা চালাচ্ছে। আমরা জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছি। তবে এই ঘটনার পর অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোহরাওয়ার্দী জানান, ঘটনাটি শুনেছি, তবে এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চলছে তীব্র আলোচনা সমালোচনা। আসিফ মাহমুদ সজীব ভুইয়া কিংবা সার্জিস আলম কিংবা নাসিরুদ্দিন পাটোয়ারির মতো ছাত্র নেতারা যখন ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে দেশবাসীকে বারবার ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছেন, তখন তৃণমূলের এই চিত্র সম্পূর্ণ উল্টো বার্তা দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কোথাও কোনো গোপন বৈঠক বা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র চললে সেটি দেখার দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। কিন্তু বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা অতি উৎসাহী হয়ে নিজেদের সামর্থ্য বিবেচনা না করেই সেখানে অভিযান চালাতে যান, যা হিতে বিপরীত হয়েছে। ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এভাবে মার খেয়ে ফিরে আসা বর্তমান সরকারের জন্য অত্যন্ত বিব্রতকর এবং অসম্মানজনক। অতীতে অন্যান্য আমলের ঘটনা থেকে শিক্ষা নিয়ে কেন তারা পুলিশকে সাথে রাখলেন না, সেই প্রশ্ন এখন খোদ দলের ভেতরেই উঠছে। ক্ষমতাসীন দলই যদি মাঠ পর্যায়ে এভাবে একের পর এক আক্রমণের শিকার হতে থাকে, তবে এই সংকেত কি গ্রিন সিগন্যাল নাকি বড় কোনো সংঘাতের রেড সিগন্যাল? দেশ কি আবার কোনো অস্থিতিশীল পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে? আরও জানতে চোখ রাখুন নিউজ 36-এ। ওপেন বলে জিয়া খারাপ ছিল, খারাপ না। ইশাদ খারাপ ছিল, খারাপ না। বঙ্গবন্ধু খারাপ ছিল, খারাপ না। শেখ হাসিনা খারাপ ছিল, খারাপ না। খারাপ করা জানে যারা মাঠ করবে, এরাই হলো বেয়াদব। আমি ব্যক্তি হিসাবে আমার ঠান্ডা মাথার একটা প্রশ্ন আছে বাংলাদেশের মানুষের কাছে। এই যে হাদি, এই হাদি কাজী নজরুল ইসলামের মতো ব্যক্তির পাশে কেমনে কবর হইল? কাজী নজরুল ইসলাম বাংলাদেশের সম্মানী ব্যক্তি। উনি কবিতা লেখা বিখ্যাত হয়েছে, উপন্যাস লেখা বিখ্যাত হয়েছে, কিন্তু হাদি বিখ্যাত হয়েছে সাউয়া মাউয়া কয়া। এই দেশের সবচেয়ে নিকৃষ্ট স্লোগান দেওয়া যায় লোক বিখ্যাত হয়েছে, তার কবর এইরকম পবিত্র জায়গায় কেমনে হইল, এটার জবাব চাই। আপনার এই হাদি যদি বাচ্চা থাকতো, এই দেশের জাতীয় স্লোগান হইতো সাউয়া। আপনি জানেন এই দেশে মহিলারা ঢাকার শাহবাগের স্লোগান দেয়, যদি দেখো বাকশাল সাউয়া মাউয়া সিরাফেল, তাইলে বুঝেন হাদি বাচ্চা থাকলে এই দেশে সাউয়া মাউয়া জাতীয় স্লোগান হইতো না। সেই হাদি যে এই নিকৃষ্ট স্লোগানের প্রবক্তা, তার কবর কাজী নজরুল ইসলামের ফাঁসি দিয়া নজরুল ইসলামের কবরটা অপবিত্র করার কি যুক্তি আছিল?
এই দেশে খালেদা জিয়ারও তো অবদান আছে। ওই খালেদা জিয়া মারা যাওয়ার পরে ওই জায়গায় পুলিশের কোনো প্রোটেকশন নাই, কিন্তু একজন হাদি মারা গেছে ওইখানে এখনো পুলিশ প্রোটেকশন দেয়। সমস্যা কি? ওর কি প্রত্যেকটা হাড্ডির দাম আছে কত বিলিয়ন ডলার? ওর কি দেশের সম্পদ যেটা পাহারা দিতে হইব? হ্যাঁ, আপনি করে একটা যুক্তি দেখান যে ওর কবর এই জায়গায় কেমনে হইলো। ব্যক্তিগতভাবে আপনি নিজে চিন্তা করেন, ও এটা এই জায়গায় কি যায়? ওর এই জায়গায় মারি দেওয়া চলে? আপনি বাংলাদেশের ইতিহাস যদি পর্যালোচনা করেন, হাদির হইল নিকৃষ্ট লোক, বাংলাদেশের নিকৃষ্ট লোক। কারণ কি? এই দেশে এখন দর্শন হয় নিয়মিত। যেই দেশের বীরেরা স্লোগান দেয় সাউয়া, সেই দেশে দর্শন তো কমন ঘটনা। এখন দর্শনের কি বিচার চান আপনি? এই দেশে আপনি কি করবেন? এই হাদিরা বাইসা থাকলে এই দেশের বাচ্চা বাচ্চা শিশুরাও তো শিখতো এই যে সাউয়া স্লোগান। তাহলে একটা লোক সাউয়া স্লোগান দিয়ে বিখ্যাত হয় কেমনি বাংলাদেশও? এই দেশে তো না জন্মাইলে এই সমস্ত আজব নিউজ পাইতাম না। ভাগ্য বালাদে এই দেশে আমরা জন্মে গেছি ভুলে, নয়তো একটা লোক সাউয়া মাউয়া স্লোগান দিয়ে বিখ্যাত হয়, সেই লোক এই দেশের মহান একজন ব্যক্তির পাশে তার কবর হয়। এটা আবার বাঙালি হিসেবে আমাদেরকে মাইনা নিতে হয়। এটা কি সম্ভব এই স্বাধীন দেশও? এটা তো দেশের অপমানসনা করছে। হ্যাঁ, এটা দেশের অপমান করছে না? এটা আমি একটা জিনিস বুঝি না, বিএনপি কি কার ভয়ে কার ডরে এরকম এগুলা করে? এই বিএনপি ডক্টর খলিলের বিরুদ্ধে মিছিল করলো, সেই বিএনপি খলিলের বসাইলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে। খলিলে হইলো আমেরিকার ডিপ স্টেটের লোক, আমেরিকা খলিলের দিয়া সমস্ত চুক্তিগুলা বাস্তবায়ন করায়। তাইলে বিএনপি কত বড় বিপদে আছে, কত বড় মাইন্ডকা সিপে আছে। এই দেশে তো এখন বিএনপি ক্ষমতা না, এখন তো ক্ষমতা আমেরিকা, এখন তো ডক্টর ইউনূসই ক্ষমতায়। কারণ ডক্টর ইউনূসের নামে কেউ মামলা দিলে মামলা খারিজ। ডক্টর ইউনূস এখনো প্রোটোকল দিয়ে চলে। যেই ডক্টর ইউনূস আপনার এই যে চীনে মানুষ মারা গেছে ওইটার নিন্দা জানায়, কিন্তু বাংলাদেশে হামের টিকের অভাবে যে এত মানুষ মারা গেছে একটা নিন্দাও জানাইতে পারলো না। বাংলাদেশের জনগণের ডক্টর ইউনূস মানুষ হিসাবেই মনে করে না, এগুলার মনে করে ডক্টর ইউনূস কীট পতঙ্গ। না হয় একটা নিন্দা জানাইতে তো পারতো, করে নাই। আমি মনে করি ডক্টর ইউনূস এই দেশের সবথেকে বড় শয়তান। আমরা এই দেশের মানুষ লাখ লাখ টাকা খরচ করে সৌদি আরব যাই শয়তানের পাত্র মারার লেগা। আমরা যারা গরিব আছি, সরকারের উচিত আমাদেরকে সুযোগ করে দেওয়া যে ইউনূসের তোমরা পাত্র মারো। কারণ ইউনূস এই দেশের ছোটোখাটো না, বড় একটা শয়তান। সরকারের কাছে এই আবেদনটা আমি করি যে আমরা যারা হজ করতে যাইতে পারি না, শয়তানের পাত্র মারার লেগে যাইতাম পারি না, আমাদের ইউনূসের গায়ে পাত্র মারার সুযোগ দেন। কারণ ওটা আটকে একটা শয়তান, আর যারা হের পূজারি হেরা আরো বড় শয়তান। তাহলে তো জনগণের প্রত্যাশা পূর্ণ হবে না, তাহলে এই বাজেট তো জনগণের কাজে লাগবে না। যখনই এই বাজেট, এত বড় বাজেট বাস্তবায়ন করতে যাবে, তখনই কিন্তু একটা ট্যাক্সের বিষয় আসবে। এখন এই সরকার ট্যাক্সটা কোথায় কোথায় বসাবে? এখন আপনি দেখেন, যদি আমাদের ফার্মাসিউটিক্যালের উপরে একটা ট্যাক্স আসে, সেক্ষেত্রে আমাদের ওষুধের দাম বেড়ে যাবে। যদি আমাদের দেশে এই যে বিদ্যুতের উপরে যদি ট্যাক্সটা আসে, তখন কিন্তু আমাদের মিল ইন্ডাস্ট্রির উপর যদি ট্যাক্সটা আসে, তখন কিন্তু জনগণের ভোগান্তি হবে, কারণ প্রতিটা জিনিসের দাম বেড়ে যায়। তাহলে এত বড় বিগ বাজেট দিয়ে যদি আমাদের জনগণের উপরে ট্যাক্স চাপানো হয়, তাহলে কিন্তু এই বাজেটে কোনো মূল্যায়ন থাকবে না। তা আমরা আশা করব সরকারের কাছে, আমরা জানি যে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা ছিল, তারা কিন্তু অনেক টাকা আত্মসাৎ করেছে। এই টাকাগুলো যদি উদ্ধার করা হয়, তাহলে হয়তো জনগণেরও স্বস্তি আসবে। এই টাকাই কিন্তু রাষ্ট্রের বিভিন্ন কোষাগারে খাটানো যাবে। তাই এত বড় বাজেট যে সরকার নিয়েছে, আমার চাইতেও কিন্তু জ্ঞানী লোক সংসদে রয়েছেন বা বুঝদার এমপি মন্ত্রীরা রয়েছেন, তারা কতটুকু এই বাজেট দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবে তারাই জানে। আমার মনে হয় না যে এত বড় বাজেট দিয়ে সরকারের যে কোষাগারগুলো রয়েছে বা জনগণের প্রত্যাশা সরকার পূরণ করতে পারবে। কারণ আপনারা দেখেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম যখন ঊর্ধ্বগতির দিকে চলে যাবে, তখন কিন্তু জনগণ বাজেটের দিকে তাকাবে। যখনই জনগণ ট্যাক্সের শিকার হবে, তখন কিন্তু জনগণ এই বাজেটের দিকে তাকাবে না, যে এই বাজেটটা কোন খাতে সরকার করতেছে, তখন কিন্তু জনগণ ফুঁসে উঠবে। তা সরকারকে এটাও মাথায় নিতে হবে যে কোন কোন খাতে এই বাজেটগুলো বাস্তবায়ন করবে সরকার। এই উদ্যোগটা আগে নেওয়া উচিত, এবং এই বাজেট যেন জনবান্ধব হয়, জনগণের পক্ষের হয়, এই অনুরোধ আমি সরকারের কাছে করব। তাদের বিবেচনায় আনবে সরকার যে এই বাজেট যেন জনবান্ধব হয়, এবং এই বাজেটের কারণে যেন দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি না হয়, জনগণ যেন ভোগান্তিতে না পড়ে। সরকারের কাছে এটুকুই আমার আহ্বান থাকে।